প্রিয় এসএসসি 2026 শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা জানো ট্যাগ কোর্সের নামে তোমাদের একটি টপিক আছে যেখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় 5 নম্বর থাকবে। তোমরা একটু মনোযোগী হলে এখানে ফুল মার্কসই পেতে পারো। আজকের এই আলোচনাটি মূলত যারা ট্যাগ কোর্সের বেসিক বোঝো তাদেরকে নিয়ে। আমি তাই জন্য আজকে বেসিক আলোচনাগুলো করব না। আমি শুধু বি দ্য বস ইন ইংলিশ গ্রামার বইয়ের যে রুলসগুলো তোমাদের অবশ্যই জানা উচিত, যেগুলোতে অনেক স্টুডেন্ট প্রায়শই ভুল করে, শুধু সেই রুলসগুলো থেকে কয়েকটি রুলস করাবো। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং তোমাদের সকল ডাউট ক্লিয়ার করবে। আমরা প্রায়শই দেখি যে যখন কোনো স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে দিস, দ্যাট, দিস, দোজ এবং দেয়ার থাকে, তখন অধিকাংশ স্টুডেন্ট এর প্রোনাউনটি চিহ্নিত করতে ভুল করে। আমি শুরুতেই বলে রাখি, দেখো দিস এবং দ্যাট এটি মূলত সিঙ্গুলার কোনো বিষয় বা বস্তুকে মিন করে। তাই জন্য দিস এবং দ্যাটের জন্য আমরা অলওয়েজ প্রোনাউন নিব ইট, এবং দিস এবং দোজ এগুলো মূলত প্লুরাল কোনো বিষয় বা বস্তুকে মিন করে। তাই জন্য দিস এবং দোজ এর জন্য আমরা প্রোনাউন নিব দে। আর দেয়ার যদি কখনো কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে আমরা দেয়ারের পরিবর্তে দেয়ারেই প্রোনাউন হিসেবে ব্যবহার করব। কেমন? বি দ্য বস ইন ইংলিশ গ্রামার বইয়ে কিছু এক্সাম্পল দেয়া আছে, আমি সেগুলো নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, প্রথম স্টেটমেন্টটি খেয়াল করো। বলা হয়েছে দিজ আর কালারফুল পিকচার্স। সো আমরা যেহেতু জানলাম যে দিস হচ্ছে প্লুরাল, তাই জন্য আমরা সাবজেক্ট হিসেবে ট্যাগ কোর্সের অংশে নিব হচ্ছে দে। কেমন? এবং স্টেটমেন্টটি যেহেতু অ্যাফার্মেটিভ আছে, তাই জন্য আমরা এখানে কন্ট্রাকশনটি নিব নেগেটিভ। তাহলে হচ্ছে আর এন্ড দে। স্টেটমেন্টে ছিল আর, আমরা ট্যাগ কোর্সের অংশে নিলাম আর এন্ড। কেমন? ঠিক একইভাবে এই স্টেটমেন্টটি কিন্তু নেগেটিভ, তাই জন্য আমাদের ট্যাগ কোর্সের অংশে অবশ্যই অ্যাফার্মেটিভ নিতে হবে, এবং দোজের জন্য আমরা অবশ্যই দে নিব। কেমন? এই যে দে, এবং স্টেটমেন্ট অনুযায়ী আমরা এখানে নেব ওয়ার। তাহলে কি দাঁড়ালো? ট্যাগ কোশ্চেনটি দাঁড়ালো ওয়ার দে। ঠিক একইভাবে এই স্টেটমেন্টটি খেয়াল করো, দিস ইজ মাই ফাদার্স কার। কেমন? তাহলে দিসের জন্য আমরা নিব ইট, অবশ্যই ইট নিব, এবং যেহেতু স্টেটমেন্টটি একটি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাই জন্য আমরা নেগেটিভ কন্ট্রাকশন নিব, ইজন্ট ইট। এর পরের স্টেটমেন্টটি দেখো, দ্যাট উইল বি কমপ্লিটেড অন টাইম। সো দ্যাট যেহেতু সিঙ্গুলার মিন করে, তাই জন্য আমরা এখানে প্রোনাউনটি নিব ইট। ওকে, এবং উইল বি দ্বারা কিন্তু অ্যাফার্মেটিভ মিন করছে। কেমন? সো আমাদের ট্যাগ কোশ্চেন অংশে কন্ট্রাকশনটি হবে নেগেটিভ। নেগেটিভ হলে হয়ে যাবে ওন্ট ইট। তোমরা জানো উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট। তারপরে দেখো, দেয়ার ইজ আ প্রবলেম। দেয়ার ইজ আ প্রবলেম, তাহলে দেয়ার থাকলে আমরা দেয়ারই নিব, যেমনটি আমরা শুরুতেই জেনেছি। দেখো, এখানে বলা হয়েছে দেয়ার থাকলে দেয়ারই নিতে হবে, এবং এটি হচ্ছে একটি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাই জন্য আমরা ট্যাগ কোশ্চেন অংশে কন্ট্রাকশনটি নিব নেগেটিভ। কেমন? তাহলে দাঁড়াচ্ছে ইজেন্ট দেয়ার। ঠিক একইভাবে পরেরটিও, দেয়ার ওয়ার মেনি পিপল। তাহলে দেয়ার থাকলে অবশ্যই আমরা দেয়ারই নিব, এবং ওয়ার আছে, ওয়ার থাকলে কন্ট্রাকশনটি দাঁড়াবে ওয়ারেন্ট দেয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। লেটস মুভ ইনটু রুল নাম্বার 7। রুল নাম্বার 7-এ কিছু ইনডেফিনিট প্রোনাউন দেয়া আছে, যে প্রোনাউনগুলো কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে বসলে তাহলে ট্যাগ কোশ্চেন অংশে সেই প্রোনাউনের বদলে আমরা অলওয়েজ দে নিব। কেমন? সেই প্রোনাউনগুলো কি? এই প্রোনাউনগুলো হচ্ছে বোথ, ফিউ, আ ফিউ, মেনি, সেভারাল, আদার্স, সাম, আ লট, লটস,
প্ল্যান্টি। তাহলে যদি এগুলোর কোনোটি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন অংশে সাবজেক্ট হিসেবে দে নিব। কেমন? চলো এখানে বি দ্য বস ইন ইংলিশ গ্রামার বই থেকে আমরা কিছু উদাহরণ দেখে নেই। যেমন ধরো এখানে প্রথম স্টেটমেন্টেই দেয়া আছে বোথ আর রেডি। তাহলে আমরা যেমনটি জেনেছি বোথ থাকলে আমরা প্রোনাউন হিসেবে নিব দে, এবং আর রেডি তার মানে এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই জন্য আমরা নিব নেগেটিভ কন্ট্রাকশন আরএন্ট দে। কেমন? এর পরের স্টেটমেন্টটি খেয়াল করো, বলা হয়েছে ফিউ নিউ দ্য ট্রুথ। খুব অল্প কিছু মানুষ সত্যটি জানে। হ্যাঁ, এই ফিউ কিন্তু আসলে ফিউ মানে অল্প, সে অল্পটা কত অল্প? এত অল্প যেটা না থাকারই শামিল। তার মানে এই স্টেটমেন্টটি কিন্তু নেগেটিভ। কেমন? যদি কখনো ফিউ, লিটল এগুলো দেখো কোনো স্টেটমেন্টে থাকে তাহলে ধরে নিবা সেই স্টেটমেন্টটি কিন্তু নেগেটিভ অর্থ মিন করছে। সো যা হোক, ফিউ থাকলে আমরা কি নিব? ফিউ থাকলে আমরা অবশ্যই দে নিব, এবং যেহেতু স্টেটমেন্টে ফিউ থাকলে সেটি নেগেটিভ অর্থ দেয় সেহেতু আমাদের ট্যাগ কোশ্চেন অংশটি হবে অ্যাফার্মেটিভ। তাই জন্য নিউ যেহেতু পাস্ট ফর্ম তাই আমরা নিব ডিড। কেমন? ডিড দে। ওকে, কিন্তু এখানে যদি আফিউ থাকতো তখন কিন্তু হতো ডিডেন্ট দে। বুঝতে পেরেছ? আচ্ছা, পরের উদাহরণটি খেয়াল করো। এই যে এখানে কিন্তু আবার আফিউ বলা আছে, আফিউ ওয়ার অ্যাবসেন্ট। আফিউ ওয়ার অ্যাবসেন্ট এই স্টেটমেন্টটি কিন্তু আর নেগেটিভ অর্থ দিচ্ছে না। যদি এখানে শুধু ফিউ থাকতো তাহলে নেগেটিভ সেন্স দিত, বাট এর সামনে একটি আর্টিকেল আ থাকার কারণে, আফিউ হওয়ার কারণে এটি কিন্তু আর নেগেটিভ সেন্স দিচ্ছে না, এটি অ্যাফার্মেটিভ সেন্স দিচ্ছে। তাই জন্য আফিউ থাকার কারণে আমরা সাবজেক্ট নিব এখানে দে, এবং এখানে ওয়ার থাকার কারণে নিব ওয়ারেন্ট। ওয়ারেন্ট দে। তারপরে স্টেটমেন্টটি খেয়াল করো, এখানে বলা হয়েছে মেনি ওয়ার কল্ড। সো মেনি থাকলে অবশ্যই আমরা এখানে সাবজেক্ট হিসেবে দে নিব, এবং ওয়ার যেহেতু অ্যাফার্মেটিভ তাই জন্য আমরা নেগেটিভ ফর্ম নিব হচ্ছে ওয়ারেন্ট দে। আবার দেখো এই স্টেটমেন্টে বলা আছে সেভারাল হ্যাভ জয়েন্ট। সেভারাল হ্যাভ জয়েন্ট মানে কয়েকজন যোগ দিয়েছে। ঠিক আছে, এটি কিন্তু নেগেটিভ অর্থ দিচ্ছে না। সো সেভারাল থাকলে যেমনটি আমরা শুরুতেই জেনেছি, সেভারাল থাকলে আমাদেরকে নিতে হবে দে। ওকে, সো দে হ্যাভ আছে এবং দের সাথে হ্যাভ হয়, তাই জন্য এটি অ্যাফার্মেটিভ থাকার কারণে আমরা এখানে নেগেটিভ ফর্ম নিব হ্যাভেন্ট। ওকে, একইভাবে দেখো আদার্স নো ইট। আদার্স, আদার্স থাকলেও আমরা সাবজেক্ট হিসেবে দে নিব, এবং আদার্স নো ইট। আদার্স নো ইট এটি একটি সিম্পল সেন্টেন্স, আর সিম্পল হওয়ার কারণে এখানে নো এর বদলে ডু হবে, এবং এটি যেহেতু অ্যাফার্মেটিভ তাই জন্য ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। সো নেগেটিভ হলে হবে ডোন্ট দে। কেমন? আবার দেখো সাম আর মিসিং। সাম আর মিসিং, সামের জন্য অবশ্যই আমরা দে নিব, আর আর থাকার কারণে দের সাথে আর এর সাথে নট, আরএন্ট দে। ঠিক একইভাবে আলট। দেখো আলট ওয়ার ইনজিউর্ড। ওয়ার ইনজিউর্ড, তাহলে আলটের জন্য আমরা নিব অবশ্যই দে নিব, এবং ওয়ার ইনজিউর্ড দের সঙ্গে ওয়ার যায় তাই জন্য নিব ওয়ারেন্ট দে। কেমন? ঠিক একইভাবে প্লেন্টি ওয়ার ওয়েটিং মানে অনেকেই অপেক্ষা করছিল বা প্রচুর মানুষ অপেক্ষা করছিল। কেমন? সো প্লেন্টির জন্য আমরা নিব দে, এবং দের সঙ্গে যেহেতু ওয়ার যায় এবং এইটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে পরের অংশটি নেগেটিভ হবে, অর্থাৎ হবে কি বলতো? ওয়ারেন্ট দে। কেমন? ওকে, আমি আশা করি তোমরা রুল নাম্বার 7 বুঝতে পেরেছ। চলো এবার আমরা রুল নাম্বার 8 নিয়ে আলোচনা করি। সো লেটস ডিপ ইনটু রুল নাম্বার 8। কেমন? রুল নাম্বার 8-এ বলা আছে
মডার্ন ইংলিশ গ্রামার অনুযায়ী ইনডেফিনিট প্রোনাউনগুলোর জন্য সর্বদা ট্যাগ কোশ্চেন অংশে সাবজেক্ট দে নিতে হয়। সো এই ইনডেফিনিট প্রোনাউনগুলো কি কি দেখে নাও। এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এগুলো কিন্তু সবই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। সো এগুলোর জন্য আমরা অলওয়েজ ট্যাগ কোশ্চেন অংশে প্রোনাউন হিসেবে দে নিব। কেমন? চলো আমরা বি দ্য বস ইন ইংলিশ গ্রামারের যে উদাহরণগুলো আছে সেগুলো নিয়েই আলোচনা করি। এখানে প্রথম স্টেটমেন্টটি আছে এভরিওয়ান নোজ হিম, সবাই তাকে চেনে। তাহলে এভরিওয়ান থাকলে আমরা অবশ্যই প্রোনাউন হিসেবে এখানে দে নিব ট্যাগ কোশ্চেন অংশে। কেমন? এবং যেহেতু এটি একটি প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স, তাই জন্য এখানে সাহায্যকারী ভার্ব ডু এবং তার সঙ্গে নট, তাহলে কি আসতেছে? ডোন্ট। কেমন? ডোন্ট দে। আবার দেখো এভরিওয়ান হ্যাজ কাম, এভরিওয়ান হ্যাজ কাম, এখানে মূল ভার্ব কিন্তু কাম এবং হ্যাজ এখানে অক্সিলারি ভার্ব। সো এভরিওয়ানের জন্য আমরা নিব দে। এখন আমরা এখানে ট্যাগ কোশ্চেনের জন্য কি নিব? হ্যাজেন্ট, হ্যাজেন্ট দে নাকি হ্যাভেন্ট দে? তোমরা জানো দের সঙ্গে হ্যাভ হয়, হ্যাজ হয় না। ঠিক আছে, তাই জন্য আমরা এখানে কন্ট্রাকশনটি নিব হ্যাভেন্ট দে। কেমন? আবার দেখো এভরিবডি কেম আর্লি, কেম এটি হচ্ছে পাস্ট ফর্মে আছে। সো এভরিবডির জন্য আমরা নিব অবশ্যই দে, এবং যেহেতু এটি পাস্ট ফর্মে আছে এবং এটি পাস্ট সিম্পল টেন্স, তাই জন্য নিব ডিড নট, ডিডেন্ট। কেমন? ডিডেন্ট দে। ওকে, তারপরে দেখো এনিওয়ান ক্যান জয়েন। সো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে আছে ক্যান। সো আমরা যেহেতু জানি এনিওয়ান এনিবডির জন্য দে হয়, সো আমরা এখানে দে নিব এবং ক্যান থাকার কারণে আমরা এখানে নিব ক্যান্ট। ঠিক আছে, ক্যান্ট এটি হচ্ছে নেগেটিভ ফর্ম, যেহেতু আমাদের স্টেটমেন্টটি আছে অ্যাফার্মেটিভে। ঠিক একইভাবে এনিবডি ক্যান ডু ইট, এনিবডি ক্যান ডু ইট, এখানেও কিন্তু মডাল অক্সিলারি হিসেবে ক্যান আছে। সো এনিবডির জন্য নিব আমরা দে এবং কন্ট্রাকশনটি দাঁড়াবে ক্যান্ট দে। কেমন? আবার দেখো সামওয়ান কল্ড ইউ, কল্ড এটি কিন্তু পাস্ট ফর্ম, তার মানে এটি পাস্ট সিম্পল টেন্স। কেমন? সামওয়ানের জন্য নিব আমরা দে এবং কল্ড, কল্টের জন্য আমরা নিব ডিড। আর এটি যেহেতু অ্যাফার্মেটিভে আছে, আমরা নেগেটিভ করলে হবে ডিডেন্ট দে। কেমন? ঠিক একইভাবে সামবডি হ্যাজ টেকেন ইট। ও মাই গড, কোথায় গেল? ওকে, সামবডির জন্য আমরা নিব দে এবং দের সঙ্গে মিল রেখে, হ্যাজ কিন্তু হয় না, দের সঙ্গে মিল রেখে হবে হ্যাভ, এবং এটি অ্যাফার্মেটিভ থাকার কারণে ট্যাগ কোশ্চেন অংশটি হবে নেগেটিভ, তাই জন্য নিতে হবে দে, তাহলে নিতে হবে হ্যাভেন্ট দে। কেমন? হ্যাভেন্ট দে। ওকে, এবারে একটু বোঝার বিষয় আছে। দেখো বলা হয়েছে নো ওয়ান হেল্পড। তোমরা জানো যে নো ওয়ান থাকলে দে বসে, অবশ্যই দে বসবে, আমরা দেই নিলাম। কিন্তু তারপরেরটি হচ্ছে মজার বিষয়, এখানে অনেক স্টুডেন্ট ভুল করে। নো ওয়ান হেল্পড মানে কি? কেউ সাহায্য করেনি। ওকে, কেউ সাহায্য করেনি, এই স্টেটমেন্টটি কিন্তু নেগেটিভ মিনিং দিচ্ছে। তাই জন্য এর ট্যাগ কোশ্চেন অংশটি হবে কিন্তু অ্যাফার্মেটিভ। ঠিক আছে, আমাদের ট্যাগ কোশ্চেন অংশে ওই জন্য লিখতে হবে ডিড দে। কেমন? ডিডেন্ট দে কিন্তু হবে না, কারণ নো ওয়ান নিজেই একটি নেগেটিভ মিনিং দেয়। ঠিক একইভাবে নোবডি নোজ, নোবডি নোজ মানে কেউ জানে না, প্রায় একই রকম। তার মানে কি? এই নোবডি নোজ মানে কেউ জানে না, তার মানে এই স্টেটমেন্টটিও কিন্তু আমাদেরকে দিচ্ছে একটি নেগেটিভ সেন্স। সো নোবডির জন্য আমরা এখানে ট্যাগ কোশ্চেন অংশের সাবজেক্ট নিব দে, আর যেহেতু এই স্টেটমেন্টটি নেগেটিভ সেন্স দিচ্ছে, তাই জন্য আমরা
পরের অংশটি অর্থাৎ ট্যাগ কোশ্চেন অংশটি করব অ্যাফার্মেটিভ। কেমন? অ্যাফার্মেটিভ করলে হবে ডু দে, ডোন্ট দে কিন্তু হবে না। অবশ্যই বিষয়টি মনে রাখতে হবে। কেমন? এবারে দেখো রুল নাম্বার 9। রুল নাম্বার 9 কিন্তু খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখবে যেসব ইনডেফিনিট প্রোনাউনের শেষে থিং থাকে, THING, থিং, যেমন এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং, ঠিক আছে? এগুলো সর্বদা সিঙ্গুলার হিসেবে গণ্য হয়। তাই ট্যাগ কোশ্চেনের ট্যাগ অংশে প্রোনাউন হিসেবে ইট নিতে হয়। ঠিক আছে? দেখো একটু আগে কিন্তু এনিবডি, সামবডি, এভরিবডি ছিল, তখন কিন্তু প্লুরাল ছিল, কিন্তু থিং যুক্ত হওয়ায় এবারে হলো কি এতটুকুই পার্থক্য, এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং। ঠিক আছে? এই থিং যদি যুক্ত থাকে তাহলে কিন্তু আর দে হবে না, তাহলে প্রোনাউন হিসেবে আমরা ট্যাগ কোশ্চেন অংশে ইট নিব। কেমন? যেমন আমরা কয়েকটি উদাহরণ খেয়াল করি। এভরিথিং ইজ ফাইন মানে সব কিছু ঠিক আছে। ঠিক আছে? তাহলে এভরিথিং, এই থিং থাকার কারণেই আমরা প্রোনাউনটি নিব ইট। আর এটি যেহেতু অ্যাফার্মেটিভ তাই জন্য আমরা নিব ইজেন্ট। কেমন? ইজেন্ট ইট। পরের স্টেটমেন্টটি দেখো, সামথিং ওয়েন্ট রং। ওয়েন্ট মানে কি? এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট। সো সামথিং এর জন্য আমরা নিব ইট, অবশ্যই আগে ইট নিব। আর এটি যেহেতু পাস্ট ইনডেফিনিট ফর্মে আছে তাই জন্য ইট নিতে হবে। এবং যেহেতু এটি অ্যাফার্মেটিভ তাই এই ট্যাগ অংশটি নিতে হবে নেগেটিভ। কেমন? তাহলে দাঁড়াচ্ছে কি ডিডেন্ট ইট। আবার দেখো এনিথিং ক্যান হ্যাপেন, কিছু ঘটতে পারে বা যা কিছু ঘটতে পারে। সো এনিথিং ক্যান হ্যাপেন, এখানে দেখো এনিথিং এর জন্য অবশ্যই আমরা নেব ইট। এবং এখানে দেখো অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান আছে, সো আমরা ক্যান নিব। এবং খেয়াল করো এই স্টেটমেন্টটি কিন্তু অ্যাফার্মেটিভ, তাই জন্য এটিকে আমাদের ট্যাগ কোশ্চেন অংশে নিতে হবে নেগেটিভ। এবং লাস্টেরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি দেখো নাথিং ওয়াজ মিসিং। ঠিক আছে? নাথিং এর জন্য আমরা নিব ইট, তাই তো? কিন্তু দেখো নাথিং মানে কিছুই না। হ্যাঁ, তার মানে কি নাথিং শব্দটি একটি নেগেটিভ মিনিং দেয়, অর্থাৎ এই নাথিং থাকার কারণে স্টেটমেন্টটি কিন্তু হয়েছে কি নেগেটিভ। সো স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? অবশ্যই ট্যাগ কোশ্চেন অংশটি অ্যাফার্মেটিভ করতে হবে। কেমন? আর একটা জিনিস খেয়াল রেখো, অবশ্যই স্টেটমেন্টের শেষে আমাদেরকে কমা দিতে হবে। হ্যাঁ, কমা যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু মূলত এই সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। কেমন? আচ্ছা, আরেকটি রুল এই সুযোগেই তোমাদেরকে আমি জানিয়ে রাখি, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানেই এসে অনেক স্টুডেন্ট প্রচুর ভুল করে। সেটি হচ্ছে রুল নাম্বার 11। হ্যাঁ, এখানে বলা আছে যে প্রোনাউনগুলো নিজেই নেগেটিভ অর্থ দেয় সেগুলো ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হয়। যেমন নো ওয়ান, নান, নোবডি, নিদার, নাথিং, নেভার, হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল, রেয়ারলি। এই শব্দগুলো যদি কোনো স্টেটমেন্টে থাকে সেই স্টেটমেন্টটিকে নেগেটিভ হিসাবে বিবেচনা করতে হবে। এবং যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেন অংশটি অ্যাফার্মেটিভ হবে। ঠিক আছে? এই এক্সাম্পলগুলো খেয়াল করো, এটি একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আশা করি তোমরা ট্যাগ কোশ্চেন অংশের পরিপূর্ণ নম্বর অর্জন করতে সক্ষম হবে। কেমন? যেমন ধরো প্রথমটি, নো ওয়ান উইল স্ক্যাপ। এই উদাহরণটি তোমরা এর আগেও দেখেছো। এখানে দে তো হবেই, এবং নো ওয়ান থাকার কারণে এটি যেহেতু নেগেটিভ অর্থ দিচ্ছে তাই আমরা এখানে লিখব উইল, অ্যাফার্মেটিভ। কেমন? আবার দেখো নান কুড কমপ্লিট দ্য রেস। নান মানে কেউ পারবে না। হ্যাঁ, সো এটিও কিন্তু, এই স্টেটমেন্টটিও কিন্তু নেগেটিভ অর্থ দিচ্ছে, তাই জন্য আমরা নান থাকার কারণে নিব অবশ্যই দে। এবং এখানে কুড আছে, আমরা কুডেই নিব, কুডেন্ট কিন্তু হবে না। আবার দেখো পরের স্টেটমেন্টটি,
নোবডি হেটস অ্যান অনেস্ট ম্যান। এই যে নোবডির জন্য আমরা নিব দে, কেমন? এবং নোবডি যেহেতু নিজেই নেগেটিভ অর্থ দেয়, তাই জন্য ট্যাগ কোশ্চেন অংশটি হবে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ দিলে কি হচ্ছে, এটি দেখো ডু হবে, কারণ হেটস হেটস দিয়ে বোঝাচ্ছে এই সেন্টেন্সটি আছে মূলত প্রেজেন্ট সিম্পল টেন্সে, কেমন? তাই জন্য হবে ডু। আবার দেখো আ বার্কিং ডগ স্যালডম বিটস, এখানে স্যালডম স্যালডম মানে কদাচিৎ, একেবারেই নাই বললেই চলে, ঠিক আছে? এই স্যালডম শব্দটি যেহেতু নেগেটিভ অর্থে ইউজ হয়, তাই জন্য আমাদেরকে ভাবতে হবে যে স্টেটমেন্টটি আছে মূলত নেগেটিভে। সো এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে আ বার্কিং ডগ, এটি কিন্তু সিঙ্গুলার, তাই জন্য আমরা এখানে ট্যাগ কোশ্চেন অংশে সাবজেক্ট হিসেবে ইট নিব এবং এর অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ নিব, কেমন? তারপর পরের অংশটি খেয়াল করো, বলা হয়েছে শি হ্যাজ লিটল চান্স টু পাস, ঠিক আছে? লিটল তোমরা আগেই জেনেছো যে লিটল শব্দটি যদি একাকি বসে তাহলে সেটি কিন্তু নেগেটিভ অর্থ দেয়, যে এতই অল্প যে না থাকারই শামিল, ঠিক আছে? কিন্তু আ লিটল কিন্তু অ্যাফার্মেটিভ, আ লিটল কিন্তু পজিটিভ মিনিং দেয়, কেমন? সো লিটল থাকার কারণে এই স্টেটমেন্টটি হয়ে গেছে নেগেটিভ। সো এখানে দেখো সাবজেক্ট হিসেবে শি আছে, তো এখানে শি থাকবে এবং শি এর সঙ্গে মিল রেখে হ্যাজ হবে, কেমন? হ্যাজ শি। পরের সেন্টেন্সটি খেয়াল করো, বলা হয়েছে হি রেয়ারলি কামস লেট। সো এখানে সাবজেক্ট হবে হি এবং রেয়ারলিও কিন্তু নেগেটিভ সেন্স দেয়। এর অর্থ কী দাঁড়াচ্ছে, সে বিরলভাবে দেরিতে আসে, মানে সে খুব কমই দেরিতে আসে, মানে এত কম আসে দেরিতে যে ওটা না ধরলেও চলে, কেমন? তাই জন্য আমরা এখানে ডাজ নিব। ডাজ কেন নিব বলো তো? কামস আছে জন্য। কামস ভার্ব দেখেই আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাই তো? পরের স্টেটমেন্টটি দেখো, আই হ্যাভ নেভার সিন সাস আ ভিউ। এই নেভার শব্দটি কিন্তু নেগেটিভ। সো এখানে সাবজেক্ট হচ্ছে আই, সো এখানে ট্যাগ কোশ্চেন অংশেও সাবজেক্ট হবে আই, অক্সিলারি ভার্ব হ্যাভ, কেমন? তাহলে কি দাঁড়াচ্ছে, আই হ্যাভ নেভার সিন সাস আ ভিউ, হ্যাভ আই? এই স্টেটমেন্টটি খেয়াল করো, বলা হয়েছে শি স্কার্সলি নিউ এনি ওয়ান অ্যাট দ্য পার্টি। সে পার্টিতে প্রায় কাউকেই চিনত না। দেখো এখানে না মিনিং দিচ্ছে, হ্যাঁ, স্কার্সলি মানে একেবারে প্রায় না। সে এমন একটা পার্টিতে গেছে যে সেই পার্টিতে সে প্রায় কাউকেই চিনত না। সো এই স্টেটমেন্টটি কিন্তু নেগেটিভ অর্থ দিচ্ছে, তাই জন্য আমাদের এই ট্যাগ কোশ্চেন অংশটি হবে অ্যাফার্মেটিভ, কেমন? তাহলে ট্যাগ কোশ্চেন অংশটি দাঁড়াচ্ছে ডিড শি। আবার দেখো ফিউ, এটি এর আগে আলোচনা হয়েছে, তারপরেও বলি, ফিউ ক্যান্ডিডেটস আর সুইটেবল ফর দ্য জব। মানে কিছু প্রার্থী চাকরির জন্য উপযুক্ত। কিছু মানে কি, এতই অল্প যেটা আমার ধরো দরকার হচ্ছে 10 জন এমপ্লয়ি, বাট এখানে 1 জন বা 2 জন এমপ্লয়ি আছে যারা চাকরির জন্য যোগ্য, মানে এতই অল্প যেটা না থাকারই শামিল, ঠিক আছে? সো ফিউ থাকলে সেই স্টেটমেন্টটিকে আমরা নেগেটিভ হিসেবে গণ্য করব, তাই জন্য ট্যাগ কোশ্চেন অংশে সেটি কিন্তু অ্যাফার্মেটিভ করতে হবে। সো কি দাঁড়াচ্ছে, ফিউ থাকলে তোমরা জানো যে দে হবে এবং ফিউ থাকার কারণে অ্যাফার্মেটিভ হবে। তাহলে কি দাঁড়ালো, আর দে। আবার দেখুন, তো নিদার অফ আস, আমাদের কেউই না, ওয়েন টু কলেজ ইয়েস্টারডে, গতকাল কলেজে গিয়েছিল। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই স্টেটমেন্টটি নেগেটিভ অর্থ দিচ্ছে যে আমাদের কেউই যায়নি গতকালকে। এই জন্যেই এখানে ডিরেক্ট নট বা নো শব্দ না থাকলেও এই স্টেটমেন্টটিকে আমাদের নেগেটিভ হিসেবে গণ্য করতে হবে। তাই জন্য আমাদের ট্যাগ কোশ্চেন অংশটি হবে অ্যাফার্মেটিভ, তাই তো? আর এখানে অফের পর আস থাকার কারণে আমাদের ট্যাগ কোশ্চেন অংশের সাবজেক্ট দাঁড়াবে উই এবং তোমার এই ভার্বটি যেহেতু পাস্ট ইনডেফিনিট, তাই জন্য আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে ডিড, কেমন? তাহলে কি দাঁড়ালো, ডিড উই।
আমি আশা করি দীর্ঘ সময় ধরে তোমরা যারা আজকের এই ট্যাগ কোশ্চেনের আলোচনাটি দেখলে তাদের ট্যাগ কোশ্চেন সম্পর্কিত যে ছোট ছোট কনফিউশন ছিল, বিশেষ করে সাবজেক্ট নির্ধারণ করা, তাদের আজকের পর থেকে সেই সমস্যাগুলো হবে না। তোমরা সবাই খুব ভালো থেকো, এই প্রত্যাশা রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।